সে 22 জনের নাম লিস্ট করেছিল আমাদের ক্যাম্পাস। হ্যাঁ ক্যাম্পাসে, যাদেরকে তারা যেখানে পাবে সেখানেই মারবে বা হত্যা করবে, এই ধরনের লিস্ট করেছিল। অবশ্য তার সেখানে তো মধ্যে তুমিও ছিলে। তার মধ্যে 10 নম্বরে আমার নাম ছিল আচ্ছা। সেখানে। তো আমি তখন প্রচন্ড লেভেলের ভয় পেয়ে যাই এবং আমি ভাবি যে আমার হয়তো আজকেই এবং এই জুলাইয়ের আগের যে রমাদান রমাদান ছিল, সেই রমজানে আমরা যখন সাহারিতে উঠতাম, উঠেই আমরা ফোন নিতাম, নিয়ে হুম। দেখতাম যে আজকে কোন আলেমকে। এমন একটা অবস্থা ছিল ওই দিন যে যে কোনো সময় আমাদের উপরে অ্যাটাক হতে পারে। দুজন ম্যাজিস্ট্রেট ছিল, তারা আমাদেরকে বারবার বলছিল যে তারা যে কোনো সময় আমাদের উপরে অ্যাটাক। আসলে জুলাই বিপ্লবটা এটাকে বাঙালি জাতির মুক্তির সনদ বা মুক্তির সবচেয়ে বড় বিপ্লব বলা যেতে পারে। আমরা আসলে আমাদের যে প্রজন্মে আমরা এখন রান করছি, এই প্রজন্ম আসলে আওয়ামী শাসনের বাইরে কোনো শাসন দেখার সুযোগ হয়নি। আমরা যখন একটু বুঝতে শিখেছি তখন থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। তুমি জানো যে যখন এই সরকার ক্ষমতায় আসার পরে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য প্রথম পদক্ষেপটাই ছিল তার একটা হত্যাকাণ্ড, একটা ম্যাসাকারের মধ্য দিয়ে সে শুরু করেছিল। 2009 সালের 25শে ফেব্রুয়ারি 57 জন সেনা কর্মকর্তা সহ আরো 74 জন মানুষকে হত্যা করে তার তাদের সেই ক্ষমতা সূচনা করে তারা সূচনা তারা করেছিল। যেটা চেয়েছে। এরপরে যখনই তার বিভিন্ন অন্যায় দুর্নীতি এবং ইসলাম বিদ্বেষী মনোভাব যে তার ছিল, এটা যখন অনেক বেশি বড় আকার ধারণ করে, তখন এই দেশের সবচেয়ে নিরীহ জনগোষ্ঠী, আমাদের দেশের আলেম ওলামা এবং ইসলামপন্থী যেই মানব সমাজ আছে যারা ইসলামপন্থী, তারা এই সরকারের বিরুদ্ধে তাদের ভয়েস রেজ করে এবং ওই সময় 2013 সালে বিভিন্ন জায়গায় দেশের লং মার্চ, সমাবেশ, বিভিন্ন কর্মসূচি পালন করে। তার পরিপ্রেক্ষিতে সরকারকে আরো কঠোরভাবে বার্তা দিতে 5ই মে 2013 সালে তারা শাপলা চত্বরে সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়। এই 5ই মে আওয়ামী লীগ সরকার এদেশের তৌহিদি জনতা এবং আলেম সমাজের উপর ন্যাক্কারজনক যে বর্বর হামলা চালিয়েছিল, সেটা ইতিহাসে কখনো পুনরাবৃত্তি হবে কিনা জানি না, তবে ইতিহাসে এরকম কোনো ঘটনা আমার মনে হয় নেই। হুম হুম। তারপর থেকেই আসলে এই সরকারের বিরুদ্ধে কথা বলার মতো কোনো শক্তি কেউ ছিল না। যখন তার যেরকম মনে হয়েছে সেরকম করে চলেছে। আর 2013 সালের সেই হত্যাকাণ্ডের পর থেকেই আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমার নিজের ফেসবুক আইডিতে লেখালেখি করতাম, বিভিন্ন জায়গায় প্রতিবাদ করতাম এবং আমি তখন থেকে বিশ্বাস করতে শুরু করি যে আওয়ামী লীগ আসলে ইসলাম বিদ্বেষী আদর্শ লালন করে এবং এরা যারা আওয়ামী লীগ করে এবং যারা আওয়ামী লীগের সমর্থক, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে কখনোই মুসলমান মনে করিনি এবং আমি কোনোদিন মনে করতেও পারবো না। মানে একটু একটু করে তোমার মধ্যে তাদের প্রতি একটা বিদ্বেষ মনোভাব এটা গ্রো করে। এই যে হ্যাঁ, ঘটনাগুলো বললে ছোট বড়, এগুলো বেশ ভালো ইফেক্ট পড়েছে তোমার ভিতরে। এবং এবং অন্য তোমার মতো আরো অনেকের মধ্যেই পড়েছে বলেই কিন্তু আসলে সর্বশেষ এই বিপ্লবটা সাধিত হয়। আমি সেটাই মনে করি। তোমার আমি যেটা করেছি 2013 সালের পর থেকে, আমার যতটুকু মনে পড়ে যে আমি কোনো আওয়ামী লীগের জানাজায় যাইনি। যারা আচ্ছা আওয়ামী আচ্ছা। লীগ সমর্থন করে এদের জানাজায় না যাইতাম না। ঠিক আছে, আর আমি মনে মনের মধ্যে করতাম যে যেহেতু আসলে একটা এরা কোনোভাবেই মুসলমান হতে পারে না। যারা ইন্ডিয়ার ভারতের ইসলাম বিদ্বেষী মোদিকে সাপোর্ট করতে পারে, যারা মানে কোরআন এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু সাল্লামের উপরে এই ধর্মীয় মানে আগ্রাসী মনোভাব হ্যাঁ, রাখে, মানে ধর্মের দিক থেকে ধর্মকে বিবেচনা করে একটা তাদের উপর আগ্রাসী বিদ্বেষাপূর্ণ মনোভাব। বিদ্বেষপূর্ণ মনোভাব এবং বিভিন্ন সময় তুমি খেয়াল করে দেখছো কিনা যে এই সরকারের সবচেয়ে বড় শত্রুই ছিল ইসলামপন্থীরা। এবং এই জুলাইয়ের আগের যে রমাদান ছিল, সেই রমজানে আমরা যখন সাহারিতে উঠতাম, উঠেই আমরা ফোন নিতাম, নিয়ে হুম। দেখতাম যে আজকে কোন আলেমকে গ্রেপ্তার করা হলো। আমরা তারাবি পরেই খবর কতটা পাইতাম। নৃশংস এবং কতটা হ্যাঁ, কারণ সে বুঝতে পেরেছিল যে দুঃখজনক। এদেশে আসলে ইসলামপন্থী এবং তাওহীদি জনতা, এদেরকে যদি আমি দমন করতে পারি তাহলে আমি আজীবন ক্ষমতায় থাকতে পারবো। এক্স্যাক্টলি, সুন্দর তো বলেছো তো। সেখান সেখান থেকে আসলে
ওই যে একটা মনোভাব তৈরি হয়েছিল আওয়ামী বিরোধী, তখন থেকেই আমি আসলে চেষ্টা করছিলাম যে কিভাবে কখন এই সরকার বা এই ক্ষমতা থেকে চলে যাবে। তো আমার একটা জিনিস মনে পড়ে, যখন আমি কলেজে পড়াশোনা করি 2019 সালে, তখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের খুবই উপর পর্যায়ের একজন ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই কি লাভ এই আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাদের এই সাংগঠনিক অবস্থান, বা এগুলো করে কি হবে? কারণ আমার মনে হচ্ছে না যে হাসিনাকে কেউ কখনো ক্ষমতা থেকে নামাইতে পারবে। তখন ভাই আমাকে একটা জিনিস বলেছিল যে, নোমান আসলে আমি বিশ্বাস করি এবং তুমি দেখবা যে 2030 সালের আগেই আমরা হাসিনাকে ক্ষমতা থেকে নামাবো। ওই দিন ভাইয়ের কথাটা আমার কাছে হাস্যকর মনে হলেও জুলাই আন্দোলনে আমি সেটা সেটা দেখেছি। বাস্তবায়িত হয়েছে। হ্যাঁ, বাস্তবায়িত হয়েছে। আচ্ছা, তো যখন আন্দোলন শুরু হলো সে সময় তোমার ক্যাম্পাসের কি অবস্থা চলছিল? সেটা তুমিও জানো যে আন্দোলনের সময় শুরুর দিকে যখন আবু সাইদকে মারা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বোনদের উপরে এই আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী, আওয়ামী লীগের সন্ত্রাসী ছাত্রলীগ আমার বোনদের উপরে আক্রমণ করলো। তখন বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা, তারা মানে আন্দোলনের নামে এবং প্রতিবাদ করে। সেই প্রতিবাদে এই রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়। তারপর থেকে যখন এই আন্দোলনটা এমন রূপ ধারণ করে যে এটা আসলে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল না, তখন আওয়ামী সরকার মনে করেছিল যে বিশ্ববিদ্যালয়কে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে হয়তো স্টুডেন্ট থাকবে না বিশ্ববিদ্যালয়ে, আন্দোলনটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আহ, এটা ওইভাবে আর ফুসে উঠবে না, যেখানে হ্যাঁ, আছে সেখানে দমে চলে গেল। কিন্তু যখন বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো, তখন আমাদের মতো কিছু মানুষ তারা জীবনের রিস্ক নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন জায়গায় ছিল এবং তারা মনে করেছিল যে আসলে এটার সমাপ্তি হওয়া দরকার। হুম। কিন্তু দেখো, তোমার এখানে ছোট্ট করে আমি একটা কথা বলি। তুমি ওই যে দমিয়ে রাখা, সেখান থেকে মনে পড়লো তার বাবাই কিন্তু বলেছিল একটা বক্তব্যে যে নিপীড়িত এই জাতিকে দমিয়ে রাখা যাবে না। তার বাবার কথাটাই কিন্তু আসলে বাস্তবায়িত হলো। এই শেখ মুজিব তো একটা দ্রুত মানুষ ছিল, হুম, আমি যতটুকু মানে পড়ালেখা করে বুঝতে পারি যে সে একটা দ্রুত মানুষ ছিল এবং তার কাছে তার স্বার্থটাই সবসময় বড় করে দেখতো। হুম, তার স্বার্থ দেখার জন্য সে তার স্বার্থের জন্য সবকিছু করতে পেরেছে। তুমি জানো যে ওই সময় এই ইন্ডিয়ান ফোর্স বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যে সহযোগিতা করেছিল, পরক্ষণে যখন ইন্ডিয়ার ফোর্স বাংলাদেশ থেকে চলে যায়, চলে যাওয়ার সময় এই দেশের আহ, ওই সময় যুদ্ধ পরবর্তী একটা দেশের যা যা ছিল, মিশনারিজ, কলকারখানার, ইভেন সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্টগুলোতে ফ্রিজ ছিল সেগুলো তারা চুরি করে নিয়ে যায়। তখন সে তার ক্ষমতার জন্য কোনো প্রতিবাদ করেনি তার জায়গা থেকে। হুম। আচ্ছা, তো তোমার কাছে ওই স্মৃতিগুলো জানতে চাচ্ছিলাম। তো আমি যদি একটু স্পেসিফিকলি জানতে চাই যে সেই আন্দোলনের একেবারে মোক্ষম সময় যখন আসে, যখন ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়, তো ওই সময় আসলে আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকা, ফ্রন্টে থেকে মিছিল মিছিল করা, সবকিছু তো খুব চ্যালেঞ্জিং ছিল। তো ওই সময়ে ক্যাম্পাসে তোমার দিনগুলো কেমন কেটেছিল, ওইটা যদি একটু বলতে। আমার মানে আমি দুইটা দিন আমার কাছে খুবই স্মৃতিকাতর এবং আমার ব্রেন থেকে কখনোই হয়তো মুছে যাবে না। একটা দিন ছিল 24শে জুলাই, যেই দিন ইন্টারনেট বন্ধ করার পরে ইন্টারনেট খোলা হয়েছিল সীমিত পরিসরে কিছু জায়গায়। ওই দিন আমি জানতে পারলাম যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ইন্টারনেট দেওয়া হয়েছে। আমি দুপুরের পর পর বিশ্ববিদ্যালয়ের ভিতরে আসি। আমি একা আসি, কারণ সেই সময় কেউ ছিল না, এবং আমি এই রবারি স্কাউটের ওখান থেকে ইন্টারনেট ব্রাউজিং করছিলাম। এমন সময় আমি ক্যাম্পাসের মধ্যে ছাত্রলীগের কিছু পোলাপানদেরকে দেখলাম, যারা মানে অস্ত্রে সজ্জিত আর কি। তারা তারা মহড়া দিচ্ছে। তা আমি সে সময় খুবই ভয় পেয়ে গেছিলাম, কারণ তুমি জানো যে এই ছাত্রলীগের বিপুল, সে 22 জনের নাম লিস্ট করেছিল। আমাদের ক্যাম্পাস। হ্যাঁ, ক্যাম্পাসে যাদেরকে তারা যেখানে পাবে সেখানেই মারবে বা হত্যা করবে, এই ধরনের লিস্ট করেছিল। অবশ্য তার সেখানে তো মধ্যে তুমিও ছিলে। তার মধ্যে 10 নম্বরে আমার নাম ছিল আচ্ছা। সেখানে। তো আমি তখন প্রচন্ড লেভেলের ভয় পেয়ে যাই এবং আমি ভাবি যে আমার হয়তো আজকেই শেষ দিন, আমি এখান আচ্ছা। থেকে কিভাবে চলে যাব।
আমার মাথায় তখন একটা বুদ্ধি আসে, যেহেতু সাংবাদিকরা ক্যাম্পাসে অবস্থান করছিল এই ডমিনেটরিতে, তখন আমি এক সাংবাদিককে ফোন করি, বলি যে ভাই আমি এরকম একটা অবস্থায় পড়েছি, এখন আমি এখান থেকে কী করতে পারি। আমাকে ভাই বলে যে তুমি মানে আপাতত ওই জায়গাতে এমন একটা অবস্থায় থাকো যেন খুব সহজে তোমাকে দেখা না যায়। তখন আমি অডিটোরিয়ামের যে সিঁড়িগুলো আছে সিঁড়ির ওই পাশে গিয়ে একটু লুকিয়ে থাকার মতো অবস্থায় ছিলাম। এরপরে সেই সাংবাদিক ভাই সেখানে যায়, গিয়ে আমাকে সেখান থেকে রেস্কিউ করে এবং আমাকে নিরাপদে থানার ভিতর দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়। এই একটা দিন ছিল। আরেকটা দিন ছিল যে যেদিন কারফিউ জারি করেছিল। আমরা কারফিউ ভঙ্গ করার জন্য 20-30 জন মানুষ ক্যাম্পাস মেইন গেটে অবস্থান করছিলাম। তো আমাদের উপরে সেনাবাহিনী এবং পুলিশ বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছিল। তখন আমাদের যে আন্দোলন যারা লিড করছিল, যে বড় ভাইরা, তারাও মানে আমাদের থেকে দূরে ছিল। ওখানে আমরা মাত্র কয়েকজন মানুষ ছিলাম। বলতে গেলে একরকম অভিভাবকহীন, হ্যাঁ, অভিভাবকহীন। এবং কিন্তু তারপর তোমাদের চালিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, এমন একটা অবস্থা ছিল ওই দিন যে যে কোনো সময় আমাদের উপরে অ্যাটাক হতে পারে। দুজন ম্যাজিস্ট্রেট ছিল, তারা আমাদেরকে বারবার বলছিল যে তারা যে কোনো সময় আমাদের উপরে অ্যাটাক করবে। এই বুঝি তোমরা হ্যাঁ, জেলে গেলে এরকম একটা ভীতি নিয়ে। এরকম সময় কুষ্টিয়ার ওই দিক থেকে একটা সেনাবাহিনীর গাড়ি আসে, সে আমাদেরকে ওখান থেকে সরে যেতে বলে, কিন্তু আমরা সরে যাই না। এর পরক্ষণেই ঝিনাইদহের এই দিক থেকে একটা সেনাবাহিনীর গাড়ি আসে, আসার পরে তারা সেখানে নামার পরে আমাদেরকে ডাকে। তখন আমরা সেখানে গিয়ে তাদের সাথে কথা বলি। কথা বলার সময় বারবার আমাদেরকে আইনের কথা বলতেছিল। আমাদেরকে বলা হচ্ছিল যে আমরা যেন সেখান থেকে উঠে যাই এবং সরকারি আইনের প্রতি শ্রদ্ধা দেখাই। তখন আমি তাকে বলেছি, ভাই আপনি কোন ভাষায় কথা বলছেন? আপনি কি বাংলাতে কথা বলছেন নাকি হিন্দিতে কথা বলছেন? আচ্ছা। তখন উনি আমার দিকে বড় বড় করে তাকায়। আমি বলি যে আসলে আজকে এই কারফিউ ভঙ্গ করার কারণেই আপনি আজকে বাংলায় কথা বলতে পারতেছেন। যদি 1952 সনে মানে বাঙালিরা যদি কারফিউ ভঙ্গ না করে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম না করতো, তাহলে আজকে আমরা বাংলায় কথা বলতে পারতাম না। এই কথাটা বলার পরে উনি কিছুটা চুপ হয়ে যায় এবং আমাকে ওখানে যারা ছিল তাদেরকে বলে যে আসলে তোমরা কি চাও। পরে আমরা তখন বলি যে আমাদের যে প্রধান দায়িত্ব আছে এখানে, সে না আসা পর্যন্ত আমরা এখানে এভাবে অবস্থান করব। তারপরে আমাদেরকে একটা সময় দেওয়া হয় 30 মিনিট। এরপরে বলা চলে যে একটা হুমকি ধামকি হ্যাঁ, নিয়েই তোমরা, 30 মিনিট সময় একটা দেওয়া হয়। এরপরে ভয় নিয়েই তোমরা কি আরো করো? বেশি সময় নিয়ে আমরা আরো বেশি সময় ক্ষেপণ করি। তারপরে যখন বড় ভাইরা আসে, তখন আমরা প্রথমে মনোমিছিল করার জন্য অনুমতি নিই। এরপর শেখপাড়া বাজার পর্যন্ত মনোমিছিল করতে করতে যাই, কিন্তু যখন আমরা ব্যাক করি তখন আমরা কারফিউ ভঙ্গ করে আমরা মিছিল করতে করতে ব্যাক করি। এই দিনটা আমাদের জন্য খুবই স্মরণীয় ছিল। এরপরে কুষ্টিয়াতেও এরকম 2টা দিন ছিল, যেটা আরো ভয়ঙ্কর ছিল।